আপনার কথা আমার কথা, সকলের কথা আদান প্রদানের মুক্ত প্রাঙ্গণ আমাদের এই কথাকথি চ্যানেল। সঙ্গে থাকুন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর আবর্তন কবিতায় বলেছিলেন, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আকাশের দিকে চোখ মেললুম, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। কথাগুলো আমাকে বড্ড বিস্মিত করেছিল, আজও করে, এবং মনে মনে অনেক জিজ্ঞাসার মেঘ জমা হয়ে ওঠে। সত্যি কি আমাদের চেতনার রঙে পান্না না সবুজ চেতনা ছিল বলেই আমাদের এই চেতনার অস্তিত্ব? এই জিজ্ঞাসা, এই সন্ধান দার্শনিকের। আসলে মানুষের মধ্যে যেদিন থেকে চেতনা ঢুকেছে, যেদিন সেই বন্য সভ্যতা থেকে সুসভ্যতার আলো দেখেছে, তখন থেকেই ভাবনা চিন্তা, মনের মধ্যে এই যে সন্ধানের মাতলামি তখন থেকেই শুরু হয়েছিল। আজও সেই সন্ধান চলছে। আসলে এই সন্ধান যদি না থাকতো, এই জিজ্ঞাসা যদি না থাকতো, তাহলে বোধ হয় পৃথিবীর গতিটাই স্তব্ধ হয়ে যেত, মানুষেরও ঠিক তেমনি। আসলে মানুষ যা পেয়েছে তাই নিয়েই সন্তুষ্ট নয়, সে তার মধ্যে আরো সন্ধান করে, আরো নতুন নতুন ভাবে। বলা বাহুল্য, এই কথাটাই নাকি দর্শন শাস্ত্রে শুরু করে দিয়েছিল। সেই যে কে আমি, এই জিজ্ঞাসা আজও চলেছে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা কবিতায় শুনেছিলাম যে, প্রথম দিনের সূর্যকে প্রশ্ন করেছি কে আমি, উত্তর মেলেনি। আসলে উত্তর মিলবার নয়, এই জিজ্ঞাসা আছে বলেই মানুষ গতিশীল, পৃথিবী গতিশীল। সবসময় সন্ধানের একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা থাকেই। আমরাও একটা সন্ধান নিয়ে আপনাদের সামনে এসেছি, তবে আমাদের সন্ধানটা একটু অন্যরকম। ওই যে বললাম গোলাপের কথা, ওই গোলাপের জায়গায় একটা কবিতাকে বসাবো। দেখব আমরা কবিতা পাঠ করি, কবিতার সৌন্দর্যে মুগ্ধ হই, ভালো লাগে, আমরা এক কথায় বলে দিই, বাহ খুব সুন্দর হয়েছে। কিন্তু এই কবিতা সৃষ্টির পেছনে কি রহস্য, কবিতাটা কেন সুন্দর হয়ে উঠলো, সেই চিন্তাভাবনা কখনো করে দেখি না। অর্থাৎ কাব্য শৈলী নিয়ে বিশ্লেষণ করার জন্য আপনাদের সামনে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই চ্যানেল মূলত সমাজ, সাহিত্য, সংস্কৃতি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। যদি মনে হয় সাবস্ক্রাইব করবেন তাহলে করে রাখবেন। আর যেহেতু শৈলীর এই পাঠটা বিস্তার একটু বড়, এর জন্য আমি দুটো পর্যায়ে এটি ভাগ করে নিয়েছি। আমরা প্রথম দিন অর্থাৎ আজকে শৈলী কি, শৈলী বিজ্ঞান কি, এই সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তার পরবর্তী ভিডিওতে আমরা শৈলী কিভাবে করতে হয়, কবিতার মধ্যে শৈলী নিয়ে কিভাবে ঢুকতে হয়, এবং সাহিত্যের অন্যান্য যে প্রকরণগুলো রয়েছে সেই প্রকরণগুলো ও শৈলীর মাধ্যমে কিভাবে বিচার করতে হয় সেটা একটু দেখব। ঠিক আছে, চলুন তাহলে আমাদের আলোচনায় যাওয়া যাক। আমাদের এই বৈচিত্র্যময় পৃথিবীতে বিচিত্র রকমের মানুষ। এই প্রতিটা মানুষের ব্যক্তিভেদে শৈলী আলাদা হয়। কেমন? ধরুন, আমি যেইভাবে হাসি আপনি সেইভাবে হাসবেন না, আমি যেভাবে কান্না করব সেইভাবে আপনি কান্না করবেন না। এই যে ধরুন, আমি এই শৈলীর বিষয়টা উপস্থাপন করছি আপনাদের সামনে, আমি যেভাবে করছি এইভাবে কিন্তু আপনি করবেন না। আপনার এবং আমার উপস্থাপনার ভঙ্গিটা আলাদা হবে। এক ফুটবল মারাদোনা একভাবে খেলেছে, রোনাল্ডিনহো একভাবে খেলেছে, আর মেসিও একভাবে খেলে। অর্থাৎ প্রতিটা মানুষের শৈলী আলাদা আলাদা হয়ে থাকে। এর জন্য পাশ্চাত্য সমালোচক বুফো একটা কথা বলেছিলেন, স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ। অর্থাৎ প্রতিটি মানুষের শৈলী আলাদা, তাদের ব্যক্তি স্বাতন্ত্র্যকে চিহ্নিত করে। এই তো গেল বাহ্যিক দিকের কথা বললাম। আমরা যদি সাহিত্যের মধ্যে এই যে শৈলীর বিষয় ব্যক্তিভেদে কিভাবে আলাদা হয়ে যায় সেটা যদি
বিশ্লেষণ করতে যাই, তাহলে একটা গল্পের মধ্যে দিয়ে বিশ্লেষণ করাটা বোধহয় ভালো হবে, অর্থাৎ বুঝতে একটু সুবিধা হবে যে কিভাবে ব্যক্তি মানুষ শৈলীকে আলাদা করে, কিভাবে আলাদা হয়ে যায়। কালিদাসের একটা গল্প, রাজা বিক্রমাদিত্যের সভা, কবিতা প্রতিযোগিতা হবে। সেই সময় দিক দিগন্ত থেকে নানা পণ্ডিত ছুটে এসেছেন ওই কবিতা প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন বলে। তাদের সবার পাণ্ডিত্য প্রদর্শন করবেন, এই তো একটা বড় সুযোগ, এর থেকে তো সুযোগ হয় না। রাজার ডাক, যথানিয়ত পণ্ডিতদের সমাগমে রাজা বিক্রমাদিত্যের সভা পুরো মমা হয়ে গেছে। সেই সময় এসেছেন আর এক বিখ্যাত পণ্ডিত, যিনি পণ্ডিতদেরও পণ্ডিত, সবাই অবশ্য নাম শুনেছেন, আকাশচুম্বী যার খ্যাতি, দিগ্গজ পণ্ডিত। এসেছেন কালিদাস। যথাসময়ে কবিতা প্রতিযোগিতা শুরু হয়েছে, সবাই তাদের পাণ্ডিত্য প্রদর্শন করছেন। এমন কোনো বিষয় নেই যে কবিতা লেখা হয়নি, সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলছে। শেষে গিয়ে আর কোনো বিষয় নেই, পড়ে আছে মেঝেতে একটা মাত্র শুকনো কাঠ। রাজা বিক্রমাদিত্য তখন দিগ্গজ পণ্ডিতকে বলছেন, পণ্ডিত, তাহলে তোমার পাণ্ডিত্য এবার দেখাও। ওই যে শুকনো কাঠটা পড়ে আছে, ওই কাঠটা নিয়ে কবিতা লেখো। তখন দিগ্গজ পণ্ডিত কি বলবেন সেটা শোনার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছে। যথাসময়ে পণ্ডিত পাণ্ডিত্য দেখালেন। তিনি বলে উঠলেন, শুষ্কং কাষ্টং তিষ্ঠতি অগ্রে। বাহ বাহ! চারিদিকে কোলাহল শুরু হয়ে গেল, সাধু সাধু রব। এত সুন্দর, ওই শুকনো কাঠটা নিয়ে এত সুন্দর করে বলা যেতে পারে, এটা আগে কেউ কখনো শোনেনি। রাজামশাই মনে মনে বিবেচনা করে নিয়েছেন, একে এবার পুরস্কার দিতে হবে। অবশ্য আরেকটু বলে রাখি, রাজার একটা উদ্দেশ্য ছিল এই প্রতিযোগিতা। যেহেতু কালিদাস সেই সময়কার বিখ্যাত পণ্ডিত, এই কবিতা প্রতিযোগিতার সুযোগে তিনি কালিদাসের পাণ্ডিত্য কেমন সেটা একটু যাচাই করে নিতে চেয়েছিলেন। তারপর তিনি মুচকি মুচকি হাসছেন কালিদাসের দিকে তাকিয়ে। কালিদাস বুঝি গ্যাড়াকলে পড়েছে, তার পাণ্ডিত্য বোধহয় গেল। তখন একটু রহস্যচ্ছলেই রাজা বলছেন কালিদাসকে, কি হে কালিদাস, তোমার পাণ্ডিত্য দেখাও, না হার মেনে গেলে? কালিদাস পুরো অবাক হয়ে গেলে, হার মানব? তা বলছেন, রাজামশাই আপনি তো আমাকে কিছু বলতে বলেননি। তখন রাজা বলছেন, ঠিক আছে, তাহলে তুমি ওই শুকনো কাঠটা নিয়ে আবার বলো কবিতা। তখন কালিদাস কি বলবেন সেইটা শোনার জন্য সবাই আবার উদ্গ্রীব হয়ে গেলেন। কালিদাস বলছেন ওই কাঠটা নিয়ে, নিরস তরুবর পৌর বিভাগে। কি কি শোনালেন? যে দিগ্গজ পণ্ডিত যেভাবে বলে গেছেন তার থেকেও ভালো কিছু হতে পারে, এই ধারণাটা তাদের ছিলই না। কালিদাস তাদের সকলের ধারণাটা পাল্টে দিলেন। শুকনো কাঠ নিয়ে দিগ্গজ পণ্ডিত যেভাবে বললেন, তাতে প্রথমে আমাদের মনে হয়েছিল না যে ওটা শুকনো কাঠের মতোই কাঠ কাঠ শব্দ, কিন্তু যখন কালিদাস বললেন তখন আমরা তুলনা করতে পারলাম, বা এই দিগ্গজ পণ্ডিতের তুলনায় কালিদাসের এই যে কথাটা, এইটা বোধহয় আরও সুন্দর হয়ে উঠল। এই যে শৈলী, দেখুন একই বিষয়, এই বিষয় নিয়ে দিগ্গজ পণ্ডিত একভাবে বললেন, কালিদাস একভাবে বললেন। এই যে ব্যক্তি স্বাতন্ত্র্য, এই যে শৈলী কীভাবে আলাদা হয়ে যায়, এটাই বোঝানোর কথা বললাম। এবার আমরা মূল আলোচনায় যাব। শিল্প এবং শৈলী এই শব্দ দুটি ব্যুৎপত্তিগতভাবে একই ধাতু থেকে নির্গত হয়েছে, সেটি হলো শিল। শিল শব্দের অর্থ হলো সুন্দর, স্বভাব, প্রকৃতি। একে ইংরাজিতে বলা হয় স্টাইল। স্টাইল শব্দের সঙ্গেই আমরা বেশি করে পরিচিত। তার কারণ আমরা শৈলী শব্দটা খুব বেশি ব্যবহার করি না, কথায় কথায় বলি এর স্টাইলটা খুব ভালো, ওর স্টাইলটা ও ভালো, ওর স্টাইলটা একদম ভালো না, ওর কথার কোনো স্টাইল নেই, এটার সঙ্গেই পরিচিত হয়ে যায়। কিন্তু এই যে সাহিত্যের যে শৈলী, এর প্রকৃত অর্থটা কিন্তু সুন্দর, অর্থাৎ যা সুন্দর করে। শৈলীর সঙ্গে যে শব্দটা আমাদের
কাছে এসে হাজির হয় সেটা হলো শৈলী বিজ্ঞান, ইংরেজিতে বলে স্টাইলিস্টিক্স। শৈলী বিজ্ঞান এই নিয়ে অত ভাবনা চিন্তার কোনো কারণ নেই। শৈলী বিজ্ঞান মানে কি না কি একটা বিষয়, এটাও ভাবার কোনো কারণ নেই। তার কারণ বিজ্ঞান শব্দের অর্থ হলো বিশেষ জ্ঞান। এই যে শৈলী, এইটা নিয়ে যে আমরা আলোচনা করব, বিশেষভাবে যে আলোচনা, সেই আলোচনাই হলো শৈলীর আলোচনা। একটু পরিষ্কার করে বলি, বলা হয় শিল্প সংজ্ঞাতে বলা হয় যে অরূপের রূপময় প্রকাশ কিংবা রূপের রূপান্তরিত অভিব্যক্তি হলো শিল্প। তাহলে এই যে শৈলী, সেটা হলো বাহ্যিক রূপটা, বাইরের যে রূপ, সেটা হলো শৈলী। আর এই যে রূপের বিশ্লেষণ, কিভাবে রূপটা তৈরি হলো, এই যে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব, সেটা হলো শৈলী বিজ্ঞানের আলোচনা। এর মাঝে একটা প্রশ্ন চলে আসে, তাহলে শৈলীর সঙ্গে শৈলী বিজ্ঞানের সম্পর্ক কি? সম্পর্ক খুবই গভীর এবং নিবিড়। কেমন? ধরুন একটা ফুল গাছটা মাটির থেকে রস নিয়ে উপরে উঠছে, তার সৌন্দর্য চারিদিক ছড়িয়ে দিচ্ছে, তার গন্ধ চারিদিক ছড়িয়ে দিচ্ছে, আর একটা ভ্রমর এসে ফুলের উপরে বসছে, ফুলের মধু নিচ্ছে। তাহলে একটা ওই শৈলী হলো ওই ফুল গাছ, এবং ওই যে ভ্রমর উপরে এসে বসছে, সে হলো শৈলী বিজ্ঞান। অর্থাৎ একটার গতি নিম্ন থেকে ঊর্ধ্বে, আর একটার গতি হচ্ছে ঊর্ধ্ব থেকে নিম্নে। তাহলে এই যে সম্পর্কটা হলো ফুলের সঙ্গে প্রজাপতির যে সম্পর্ক, কিংবা কলমের সঙ্গে কালির যে সম্পর্ক, শৈলীর সঙ্গে শৈলী বিজ্ঞানেরও ঠিক একই রকম সম্পর্ক। শৈলী আলোচনার ঢোকার প্রথমে যদি আমরা ছক হিসাবে সাজিয়ে নিই, তাহলে আমরা শৈলীটাকে উপরে দাঁড় করাবো, তার দুই পাশে দুটো ভাগ করে নেব। প্রথম দিকে রাখবো হচ্ছে বিষয়, আর অন্যদিকে রাখবো তার প্রকাশনীতি। তাহলে শৈলীর প্রথম আলোচনার যে দিকটা, সেটা হলো আমি যেই বিষয় নিয়ে আলোচনা করব তার বিষয়টা কি, রাজনৈতিক। যদি রাজনৈতিক হয় তাহলে আমরা প্রথমেই বুঝে নিতে পারি, যেমন সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা কমরেড আজ নবযুগ আনবে না, এটা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের মাথার ভিতরে কাজ করে যে বিষয়টা রাজনৈতিক। যদি সামাজিক হয় কিংবা যদি দেশপ্রেমমূলক কবিতা হয়, তাহলে আমাদের ওই দ্বিজেন্দ্রলাল রায়ের ওই কবিতাটার কথা মনে পড়ে, যে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই যে দেশপ্রেম, মানে প্রথম আর কি বিষয়টা আমাদের চোখে জল জল করে ভেসে ওঠে। তারপরেই তো আলোচনা করব যে বিষয়ের সঙ্গে ভাষারীতির সম্পর্কটা কেমন। বিষয়ের সঙ্গে ভাষারীতির সম্পর্কটা কেমন, এটা বোঝানোর জন্য একটা খুব সহজ একটা উদাহরণ দেওয়া যেতে পারে, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। আমরা রেল লাইন দেখেছি, রেল লাইনের দুটো সমান্তরালভাবে যায়। আমরা যদি একদিকে বিষয় দিই, তাহলে অন্যদিকে দেব তার প্রকাশরীতি বা ভাষারীতি। মানে যেমন একটা পাত ছাড়া আর একটা পাত, এই দুটো যদি বৈষম্য ঘটে যায়, তাহলে কিন্তু গতি থেমে যাবে, স্থির হয়ে যাবে। ঠিক কবিতার বিষয়ে কিংবা যে কোনো বিষয়ে এই যে বিষয়, তার সঙ্গে ভাষারীতির যে সম্পর্ক, সেটা সমান্তরাল হতে হবে, না হলে আমাদের গতি থেমে যাবে। যেমন ধরুন, যদি কবিতার বিষয় হয় রাজনৈতিক, তাহলে ভাষাটাও সেরকম হবে উদ্দীপনামূলক রাজনৈতিক। যদি বিষয় হয় একটু রঙ্গরসিকতা, তাহলে তার প্রকাশরীতিও মানে তার ভাষারীতিও হবে খুবই লঘু মেজাজে চলবে। যেমন ওই ঈশ্বর গুপ্তের কবিতা, উনি পাটা বলে একটা কবিতা লিখছেন, ওখানে বলছেন রসভরা রসময় রসের ছাগল, তোমার কারণে আমি হয়েছি পাগল। কিংবা যদি কবিতার বিষয় হয় বিদ্রোহ, তাহলে ভাষার মধ্যেও একটা বিদ্রোহাত্মক ভাব চলে আসবে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, ওইখানে কি ভাষাটা দেখুন, যে বলছেন আমি দুর্বার, আমি দুর্নিবৃত, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। এটা হচ্ছে বিদ্রোহাত্মক ভাষা, এর মধ্যে একটা গাম্ভীর্য আছে। আর এই নজরুলই যখন প্রেমের কবিতা লিখতেন, তখন তার ভাষা কিভাবে কোমল হয়ে যায় সেটাও দেখা যাক। উনি একটা কবিতায় বলছেন তার প্রিয়া সম্পর্কে, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, কর্ণে দোলাবো তৃতীয়া তিথির চৈতি চাঁদের তুল। তাহলে এই বিষয়ের সঙ্গে ভাষারীতির সম্পর্কটা কেমন, সেটা বোধহয় একটু ধারণা দিতে পারলাম। আমরা এর পরবর্তী যে ভিডিও, সেইখানে গিয়ে
এর পরবর্তী শৈলী কিভাবে করতে হয়, কবিতার মধ্যে কিভাবে ঢুকতে হয়, তার একটা পার্ট পার্ট করে করে আমরা আলোচনার মধ্যে যাব। আজকে এই পর্যন্তই আলোচনা থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, আর সবাইকে আবার অভিনন্দনও জানাচ্ছি। আজকে এই পর্যন্তই।